সো ওয়েলকাম টু গৌরব একাডেমি। গৌরব একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। তো আজকে আমরা মেনলি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ক্লাস 11-এর যেটা আমাদের সেকেন্ড সেমিস্টারে তোমাদের এক্সাম রয়েছে, ঠিক আছে, 3 তারিখ থেকে শুরু হচ্ছে। তো সেখানে জিওগ্রাফির যে কোশ্চেনগুলো আসতে পারে, ঠিক আছে, এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে এটা সাজেশন নয়, ঠিক আছে, কারণ সাজেশন আমরা এই কারণে আমি দিচ্ছি না, তার কারণ হচ্ছে সাজেশন যেহেতু তোমাদের মতামত নতুন সিলেবাস, ঠিক আছে, সিলেবাস যেহেতু চেঞ্জ হয়েছে, আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের সাজেশন ফলো করা ঠিক নয়, কারণ সাজেশনে অনেক সময় কী হয় না, কিছু কোশ্চেন নাও আসতে পারে, যে কেননা তোমরা জানো যে 11-এর যে পরীক্ষাটা সেটা টোটালি আমাদের স্কুলের টিচাররাই সেট করে থাকেন, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন স্কুলে ডিফারেন্ট কোশ্চেন হবে। তার ফলে আমি সাজেশন দিচ্ছি না, আমি অ্যাকচুয়ালি কোশ্চেন যেগুলো মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, সেইগুলো আমি কিন্তু তোমাদেরকে দিতে পারি, এবং যেগুলো বাইরে কিন্তু আসার খুব একটা চান্স নেই, ঠিক আছে, এর মধ্যেই আশা করি প্রত্যেকটা স্কুলে এর মধ্যেই কোশ্চেন আসবে, ঠিক আছে। আর যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি কিন্তু আলোচনা করে দেবো এখানে, ঠিক আছে, সেগুলোতে যদি পড়ে যাও আমি বলতে পারি যে এইখান থেকে মোটামুটি তোমরা তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে কোশ্চেনগুলো তোমাদের জিওগ্রাফি সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমাদের তোমরা অলরেডি নাম্বার প্যাটার্নটা জানো, হয়তো তোমরা পড়ছো, তোমরা জানবে যে আমাদের মেনলি কি করা হচ্ছে না, আমাদের মেনলি যে ফিজিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি আর ইন্ডিয়ান জিওগ্রাফি, অর্থাৎ আমাদের কি বলে তোমার আমাদের যেটা প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল এবং আমাদের ভারতীয় ভূগোলের থেকে আমাদের কোশ্চেন দেওয়া হচ্ছে, মানে 3টে পোর্শনে ভাগ করা হয়েছে, 3টে থেকে আলাদা আলাদাভাবে কোশ্চেন দেওয়া হচ্ছে, ঠিক আছে, তোমরা এই জিনিসটা জানো। সেক্ষেত্রে তোমরা এটাও জানো যে আমাদের কোনখান থেকে কতটা দেবে, তোমরা অলরেডি জানো যে আমাদের যে 3টে টপিক রয়েছে, অর্থাৎ আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি বা যেটা প্রাকৃতিক ভূগোল বলি, সে প্রাকৃতিক ভূগোল থেকে আমাদের কি হয় না, প্রাকৃতিক ভূগোল থেকে আমাদের মেনলি এখানে যেটা দেখাচ্ছে যে আমাদের 2 নম্বরের 2টো থাকবে, তাহলে 4 নাম্বার হলো, আচ্ছা 3 নম্বরে থাকবে 2টো, ঠিক আছে, আর 5 নম্বরে থাকবে 1টা, বোঝা গেল। তাহলে এই হচ্ছে আমাদের প্রাকৃতিক ভূগোলের নাম্বার, 6 আর 4 10 5 15 নাম্বার, ঠিক আছে, এটা থাকবে তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে ফার্স্ট যে চ্যাপ্টার, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি, সমস্থিতি পাবো, আমরা বিভিন্ন ধরনের যে ভূ অভ্যন্তরীণ যে প্রক্রিয়াগুলো রয়েছে আমাদের, ঠিক আছে, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলো সেগুলো আমরা দেখতে পাবো। এছাড়াও আমরা এখানে ভাঁজ দেখতে পাবো, ঠিক আছে, চ্যুতি ওর মধ্যেই রয়েছে। এছাড়াও আমাদের যে ক্লাইমেট, সেই ক্লাইমেট সম্বন্ধে আমরা দেখেছি, সেখান থেকে কিন্তু এই টোটাল কোশ্চেন নাম্বারটা পড়বে 15 নাম্বার, ঠিক আছে। আচ্ছা, মানবীয় ভূগোলের ক্ষেত্রে আমরা দেখবো যে মানবীয় ভূগোল কত নাম্বার আছে না, টোটাল 12 নাম্বার আছে, 12 নাম্বার, তার মধ্যে 5 নাম্বারের নেই, 2 নাম্বারের রয়েছে 3টে, 3 দুগুণে 6, আর 3 নাম্বারের রয়েছে 2টো, এটাও 6, তাহলে 12 নাম্বার হচ্ছে, এটা মানবীয় ভূগোল থেকে। আর ভারতীয় ভূগোল যেটা, সেখান থেকে কি আসছে, 2 নাম্বারের থাকছে 1টি, আর থাকছে 3 নাম্বারের 2টি, ঠিক আছে, 3 নাম্বারে ওটা থাকছে 2টো, 6 2 8 নাম্বার। এই হচ্ছে তোমাদের টোটাল 35 নাম্বার, ঠিক আছে, এই টোটাল 35 নাম্বার এই সিলেবাস থেকে পড়বে। তাহলে ফার্স্টে আমরা দেখবো যে কী কী রয়েছে তোমাদের। তাহলে সমস্থিতির থেকে তোমাদের মেনলি যে কোশ্চেনটা তোমরা করবেই মাস্ট, সেটা হচ্ছে আমাদের কি না, সেটা হচ্ছে আমরা অলরেডি পড়ে এসেছি, তার মধ্যে যেটা করবে সেটা হচ্ছে এরি এবং প্র্যাটের তত্ত্বের পার্থক্যটা মাস্ট করে যাবে, এরি এবং প্র্যাটের তত্ত্বের পার্থক্য। এই পার্থক্যটা করলে তোমার সুবিধাটা কী হবে, তোমার সুবিধাটা হচ্ছে তোমাকে আলাদা করে এরি প্র্যাটটা আলাদা করে অতটা পড়তে হবে না, আলাদা করে পড়তে হবে না। যদি তুমি মনে রাখতে পারো তো অবশ্যই ভালো, না হলে এরি প্র্যাটের তত্ত্বটা অবশ্যই তুমি করে যাবে। তাহলে সেখান থেকে যদি এরি পড়ে, সেখান থেকে তুমি লিখতে পারবে কিছুটা হলো, প্র্যাটের তত্ত্বটা মানে প্র্যাটেরটাও তুমি কিছুটা লিখতে পারবে, যে কোনো একটা হয়তো পড়তে পারো, তোমাকে হয়তো বলে দিল যে এরি তত্ত্বটি ব্যাখ্যা করো, তাহলে এরি প্র্যাটের তত্ত্বটা পার্থক্যটা যদি করে যাও তুমি, যদি পার্থক্য পড়ে যায় তাহলে তো খুবই ভালো, এক চান্সে তুমি করে দিতে পারবে। আর যদি পার্থক্য নাও পড়ে, তাহলে তুমি এরি প্র্যাট দুটোই বৈশিষ্ট্য তুমি পড়ে গেছো, মানে পার্থক্য করে গেছো, এরিটা বললে এরি তুলে দেবে, প্র্যাট বললে প্র্যাটেটা তুলে দেবে। আর যদি তুমি পার্টিকুলারলি মুখস্থ করতে পারো, তাহলে এই দুটো তত্ত্বই করে যাবে, এরি তত্ত্ব এবং প্র্যাটের তত্ত্ব অবশ্যই করে যাবে সমস্থিতি থেকে। যদি কোশ্চেন পড়ে সমস্থিতি থেকে, তাহলে এই দুটোর মধ্যে একটা কোশ্চেন অবশ্যই আসবে। এবং তার থেকে আর কি 2 নম্বরে পড়তে পারে, 2 নম্বর হচ্ছে সীমাটোজনী আসতে পারে, প্রতিবিধান তল কি আসতে পারে, আর অভিকর্ষ বিচ্যুতি, বিশেষ করে বোগার অভিকর্ষ বিচ্যুতি যেটা, সেটা পড়তে পারে। এই কয়েকটা কোশ্চেন যদি এখান থেকে করতে পারো, সমস্থিতি থেকে যাই পড়বো না কেন, এর বাইরে কোশ্চেন আসবে না, এর মধ্যে থেকেই আসবে, যদি পড়ে সমস্থিতি থেকে কোশ্চেন, যদি প্রাকৃতিক ভূগোলের এখান থেকে ধরা দেয়, একটাও থাকবে এই সমস্থিতি থেকে, তাহলে এর মধ্যে একটা অবশ্যই পাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের কি চ্যাপ্টার 2 যেটা ছিল আমাদের, চ্যাপ্টার 2 কি আছে, চ্যাপ্টার 2 হচ্ছে আমাদের যেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ আমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। সেখানে ভাঁজ রয়েছে, চ্যুতি রয়েছে, আর মৃত্তিকা রয়েছে, এবং তার সঙ্গে আমরা দেখতে পাবো যে এখানে
মেনলি আমাদের এই তিনটে, এবং তার সঙ্গে আবহবিকার, ঠিক আছে, চারটে জিনিস। আবহবিকারের মধ্যে তোমরা দুটো জিনিস করে যাবে, একটা হচ্ছে এই যেটা দেওয়া রয়েছে যান্ত্রিক আবহবিকার যে প্রক্রিয়া চিত্র সহ আলোচনা করো, আর রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়াগুলো চিত্র পড়বে না, শুধু রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়াগুলো আলোচনা করো, ঠিক আছে। অক্সিডেশন রয়েছে, তারপরে তোমার জারণ রয়েছে, ঠিক আছে, কার্বনেশন রয়েছে, যেগুলো রয়েছে তোমরা পড়েছো অলরেডি, সেগুলো করে যাবে। এই দুটো এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা হচ্ছে আমাদের কি যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়া চিত্র সহ, আর রাসায়নিক আবহবিকারটা সেটা চিত্র সহ নয়, এমনি প্রক্রিয়াগুলো দেখে যাবে। এই দুটোই মেন এখানে। এবারে তোমাকে এরকম বলতে পারে এই দুটো তোমাকে বড় কোশ্চেন কেন করে যেতে বলছি, তার কারণ তোমাকে যদি বড় কোশ্চেন নাও দেয়, তোমাকে কি দিতে পারে, তোমাকে এখানে বলে দিল যে যান্ত্রিক আবহবিকারের একটা প্রক্রিয়া হয়তো আমরা কি জানি স্বল্পমোচন, তোমাকে তো বলে দিল 2 নম্বরে তুলে দিল যে স্বল্পমোচন প্রক্রিয়া বলতে কি বোঝো, চিত্র সহ লিখো, বা চিত্র নাও বলতে পারো স্বল্পমোচন কি বলো, সেক্ষেত্রে তোমাকে চিত্র তুমি অ্যাড করে দিতে পারো। তাহলে তুমি যদি যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়াটা 5 নম্বরে করে যাও, যদি 5 নম্বরে পড়ে যায় ভালো, আর না হলে সেটা 2 নম্বরে যদি পড়ে যাও তাও তুমি কিন্তু অ্যাটেন্ড করতে পারছো। এই আবহবিকার থেকে এই দুটো কোশ্চেনই কিন্তু মেন পড়ে আবহবিকার থেকে। আরেকটা কোশ্চেন যেটা পড়ে এখান থেকে সেটা হচ্ছে আমাদের কি না আবহবিকার পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবনের সম্পর্ক, যে কোশ্চেনটা সম্ভবত এখানে লিখিনি আমি, ঠিক আছে, ওটা একটু দেখে যাবে, খুব সামান্য 2-3 লাইনের আছে। আবহবিকার পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন। আবহবিকার মানে হচ্ছে শিলাটাকে দুর্বল করছে, আমাদের ক্ষয়ীভবন মানে সেটাকে ক্ষয় করছে ওপরটা, এবং পুঞ্জিত ক্ষয় মানে মধ্যাকর্ষণ শক্তির টানে সেটা নিচের দিকে চলে আসছে। বাস, সিম্পল। এই তিনটে প্রক্রিয়া একসঙ্গে কাজ করছে, ঠিক আছে। এবং এই তিনটে প্রক্রিয়াকে একসঙ্গে কাজ করার ফলে কি হচ্ছে না বাইরের শিলাটা আমার কিন্তু ক্ষয় হতে 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 সেটা অন্য জায়গায় স্থানান্তর হচ্ছে, এবং নিচের শিলাটা বাইরে উন্মুক্ত হয়ে যাচ্ছে, বেরিয়ে পড়ছে নিচের শিলাটা। উপরের শিলাটা যদি আস্তে আস্তে সেরে যায় তাহলে নিচের শিলাটা তো বাইরে বেরোবেই, উপরের শিলাটা যদি বাইরে মানে ক্ষয় হতে থাকে, তাহলে এই প্রক্রিয়াটাই কি বলা হয় নগ্নিভবন। এই তিনটে প্রক্রিয়া একসঙ্গে কাজ করে নগ্নিভবন বলে। নগ্নিভবন তোমার পড়তে পারো 2 নম্বরের, তাহলে সেক্ষেত্রে এই তিনটে প্রক্রিয়া মুখস্থ করলে তুমি পেয়ে গেলে, এটা আবহবিকার থেকে করে যাবে, বোঝা গেল। নেক্সট রয়েছে আমাদের কি, নেক্সট রয়েছে ভাঁজ সৃষ্টি হওয়ার কারণ এবং ভাঁজের ফলে গঠিত ভূমিরূপ। ভাঁজের যে চ্যাপ্টার তার শেষে দেখবে দেওয়া আছে ভাঁজের ফলে গঠিত ভূমিরূপগুলি কি কি রয়েছে, ঠিক আছে, সেগুলো দেখতে পাবে। এখানে রয়েছে আমাদের বিভিন্ন ধরনের ভঙ্গিল পর্বত, বৈপরীত্য ভূমিরূপ, ঠিক আছে, ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ, এরকম করে অনেকগুলো দেওয়া আছে, জুড়া গঠন, ঠিক আছে, সেগুলো একটু দেখে যাবে, দিলেও দিয়ে দিতে পারে, বোঝা গেল। ভাঁজের বিভিন্ন গাঠনিক উপাদান, এখানে সবগুলো করার দরকার নেই, কয়েকটা করে যাবে, নতি, আয়াম, ভাঁজের অক্ষ, ঠিক আছে, এগুলো একটু ভালো করে দেখে যাবে, কারণ এগুলো থেকে কোশ্চেন দিতে পারে, না দেওয়ার কিছু নেই। 2 নম্বর হয়তো তুলে দিল, বা 5 নম্বরও পড়তে পারে গাঠনিক উপাদান হিসাবে, বোঝা গেল, তাহলে সেক্ষেত্রে দেখে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কি প্রতিসম ভাঁজ এবং অপ্রতিসম ভাঁজ, যেটা আমরা সিমেট্রিক্যাল অ্যান্ড অ্যাসিমেট্রিক্যাল বলে থাকি, এটা পার্থক্যটা অবশ্যই করে যাবে। এই ভাঁজের থেকে এই পার্থক্যটা প্রতিসম অপ্রতিসম ভাঁজের। আর চ্যুতির থেকে আরেকটা কোশ্চেন আছে দেখবে আমাদের অনুলোম এবং বিলোম চ্যুতি, মানে স্বাভাবিক, এই অনুলোম মানে স্বাভাবিক আর বিলোম মানে হচ্ছে বিপরীত। অনুলোম এবং বিলোম, স্বাভাবিক এবং বিপরীত চ্যুতি, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পার্থক্য পড়লে এই দুটোর মধ্যে একটা অবশ্যই কিন্তু পড়বে, ঠিক আছে, এই দুটোর মধ্যে, বোঝা গেল। বৈপরীত্য ভূমিরূপ 2 নম্বরে পড়ে। বৈপরীত্য ভূমিরূপটা তুমি এখানেই পেয়ে যাচ্ছ, কোথায়, ভাঁজের ফলে গঠিত ভূমিরূপের মধ্যে একটা ভূমিরূপ হচ্ছে বৈপরীত্য ভূমিরূপ, ইনভার্সন অফ রিলিফ, ঠিক আছে। তা তুমি যদি এইটা করো তাহলে এখানে রেডি হয়ে যাচ্ছে 2 নম্বরের একটা। সাইটো ভাঁজ এবং ন্যাপ, এটা ভাঁজের প্রকারভেদ আর কি, তার মধ্যে দুটো আমি দিয়েছি, তোমার যদি পড়তেও পারো, আমি জানি না কি কোশ্চেন দেবে। তার মধ্যে প্রতিসম অপ্রতিসম ভাঁজ দুটো তো আমার টাইপ হয়ে গেল। ভাঁজের আমাদের অনেকগুলো টাইপ ছিল না, কত ধরনের ভাঁজ হয়, তার মধ্যে প্রতিসম অপ্রতিসম দুটো হয়ে গেল। এছাড়াও সাইটো ভাঁজ, ন্যাপ, এইটাও দুটো হয়ে গেল, 4টা। তাহলে তুমি যদি ওখানে ভাঁজের বিভিন্ন ধরনের ভাঁজগুলো পড়ে নাও, তাহলে তুমি সেখান থেকে পার্থক্যগুলো রেডি করে নিতে পারবে। তাহলে সাইটো ভাঁজ এবং ন্যাপ এই দুটো ভালো করে দেখে যাবে। আচ্ছা, একই রকমভাবে চ্যুতির গাঠনিক উপাদান চিত্রসহ আলোচনা করো। ফল্টের বিভিন্ন ধরনের যে গাঠনিক উপাদানগুলো রয়েছে একই রকম, নতি, আয়াম, ঠিক আছে, ঊর্ধ্বভঙ্গ, অধভঙ্গ, ঠিক আছে, ঝুলন্ত প্রাচীর, ঠিক আছে, বাদমূল প্রাচীর, এগুলো একটু দেখে যাবে এখান থেকে যদি দিয়ে দেয়, বোঝা গেল। এবং ওখানেই রয়েছে হোস্ট এবং গ্রাভেন, ঠিক আছে, গ্রস্ত উপত্যকা এবং আমাদের যে স্তূপ পর্বত, সেই জায়গাটা একটু ভালো করে দেখে যাবে এখান থেকে। তৃতীয় ভাঁজের থেকে যদি কোশ্চেন পড়ে এর বাইরে আসবে না, এর বাইরে কিন্তু আসার কোনো জায়গা নেই, এর মধ্যেই আসবে এলে, যে কোনো স্কুলেই হোক না কেন। এবার যদি কোশ্চেন গোলমাল করে, কোশ্চেন অনেক দিক থেকে দেওয়া যায়, ঠিক আছে, কিন্তু যদি কোশ্চেন ঠিকঠাক করে এর বাইরে কিন্তু আসার কোনো জায়গা নেই, বোঝা গেল। নেক্সট হচ্ছে মৃত্তিকা। মৃত্তিকার ফার্স্টে রয়েছে রেগোলিথ কি, তারপর রয়েছে হিউমাস কি, ঠিক আছে, এই দুটো ভালো করে করবে। 2 নম্বরের এগুলো কিন্তু 2 নম্বরে পড়তে পারে। এই কোশ্চেনটা খুব ভালো করে দেখা যাবে, কোনটা, এইটা। মৃত্তিকা সৃষ্টির প্রত্যক্ষ এবং পরোক্ষ উপাদান বা নিয়ন্ত্রক, উপাদান ছাড়াও যেটা নিয়ন্ত্রক বলে দেবে বইয়ে দেওয়া আছে, প্রত্যক্ষ এবং পরোক্ষ, প্রত্যক্ষ এবং পরোক্ষ দুটো উপাদান আমাদের উপাদানগুলো রয়েছে। জলবায়ু রয়েছে আমাদের প্রত্যক্ষের মধ্যে, ঠিক আছে, জীবজগৎ রয়েছে প্রত্যক্ষের মধ্যে, ভালো করে দেখে যাবে প্রত্যক্ষ উপাদান। পরোক্ষ যেগুলো বাকিগুলো রয়েছে, সময় রয়েছে,
ভূপ্রকৃতি রয়েছে, ঠিক আছে, জনকশিলা রয়েছে, এগুলো পরোক্ষ উপাদান। কীভাবে নিয়ন্ত্রণ করছে মৃত্তিকা সৃষ্টিটাকে সেটা খুব ভালো করে দেখে যাবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সয়েল থেকে যদি কোনো কোশ্চেন পড়ে এই কোশ্চেনটা অবশ্যই দেবে। এবং তার সাথে আরেকটা কী দেবে, চিত্রসহ মৃত্তিকার বিভিন্ন স্তরগুলো, অর্থাৎ যে সয়েল প্রোফাইল যেটাকে আমরা বলছি, ও তারপরে এ তারপরে বি তারপরে সি তারপরে ডি বা আর, ঠিক আছে, এই যে লেয়ারগুলো রয়েছে আমাদের স্তরগুলো মৃত্তিকা, সেগুলো কিন্তু এখান থেকে আসতে পারে, চিত্রসহ কিন্তু দেখে যাবে। পার্থক্য যদি এখানে পড়ে এলিভেশনে পার্থক্য পড়বে, পার্থক্য যদি পড়ে এটাই পড়বে, এলিভেশন এবং এলিভেশন। এবং তার সঙ্গে আমাদের মৃত্তিকা ক্ষয়ের কারণ, মৃত্তিকা সংরক্ষণের উপায়, এগুলো আলাদা করে পড়ার তোমার। এই মৃত্তিকা ক্ষয়ের কারণ কি তোমাকে আলাদা করে পড়তে হবে না, মৃত্তিকা ক্ষয়ের কারণ এগুলো তোমরা ক্লাস 10 থেকে পড়ে আসছো। মৃত্তিকা সংরক্ষণ কীভাবে করতে পারি এগুলো নিজের থেকে বানিয়ে লিখতে পারবে, এত তো পড়া সম্ভব নয়, এত কোথায় মনে রাখবে তুমি, ঠিক আছে, এত পড়া সম্ভব না, এত মুখস্থ করা সম্ভব না, সব জিনিস মুখস্থ করা হয় না। তাহলে তুমি এগুলো নিজের থেকে বানিয়ে লিখতে পারবে, চাপ নেওয়ার পিছনে পয়েন্টগুলো একটু দেখে নেবে, মৃত্তিকা ক্ষয় কী কারণে হয়, ঠিক আছে, বাকিগুলো নিজে বানিয়ে লিখে নেবে, কোনো চাপ নেই, বোঝা গেল। আচ্ছা, এখানে রয়েছে হার্ড প্যান এবং ডিউরি কাস্ট, দুটো ভালো করে দেখে যাবে, হার্ড প্যান কি এবং ডিউরি কাস্ট কি, এটা পর্জল মৃত্তিকা এবং ল্যাটারাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়, ভালো করে দেখে যাবে। প্যাডালফার এবং প্যাডোকেল মৃত্তিকা কি, একটা ক্ষারীয় মৃত্তিকা, একটা হচ্ছে আম্লিক মৃত্তিকা, পার্থক্য দেখে যেতে পারো বা কাকে বলে সেটা দেখে যেতে পারো। মৃত্তিকা ক্যাটেনা কি দেখবে, স্তরে স্তরে আমাদের ঢাল বরাবর মৃত্তিকাগুলো লক্ষ্য করা যায়, মৃত্তিকা ক্যাটেনা বলে রয়েছে বইয়ে। কঙ্কালসার মৃত্তিকা কি, বিভিন্ন ধরনের পাথর সমন্বিত যে মৃত্তিকা, কঙ্কালসার, ঠিক আছে। লিচিং কি, ওইখানেই রয়েছে, লিচিং মানে উপরের স্তর থেকে আমাদের বিভিন্ন ধরনের যে পদার্থগুলো নামছে নিচের স্তরে সেটাকে লিচিং বলে থাকি আমরা। তো এগুলো 2 নম্বরে পড়তে পারে, না দেওয়ার কিছু নেই, পড়ে যেতে পারে। তাহলে এইগুলো একটু মৃত্তিকা থেকে দেখে যাবে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন বললাম, একটা হচ্ছে মৃত্তিকা সৃষ্টি প্রত্যক্ষ পরোক্ষ নিয়ন্ত্রক, বড় কোশ্চেন 5 নম্বর বা 3 নম্বরে পড়তে পারে, 2 নম্বরে আসবে না, এটা 5 নম্বর বা 3 নম্বর। আর এলিভেশনের পার্থক্য পড়তে পারে 2 নম্বর বা 3 নম্বর, এবং তার সঙ্গে আরেকটা পড়তে পারে চিত্রসহ মৃত্তিকার বিভিন্ন স্তরগুলো। এই 3টে ভালো করে যাবে। তার সঙ্গে মৃত্তিকা ক্ষয়ের কারণ এটা তো বললাম যে নিজেরাই বানিয়ে লিখতে পারবে, আর বাকিগুলো অবশ্যই রেডি করে যাবে, কারণ কি কোশ্চেন দেবে আমরা কেউই জানি না, ঠিক আছে, কি কোশ্চেন দেবে, এত স্কুল, ঠিক আছে, সবাইকার ডিফারেন্ট সেট হবে, তাহলে কি কোশ্চেন দেবে জানি না, কিন্তু এই কোশ্চেনগুলো আমাদের পড়তে পারে, এই কোশ্চেনগুলো দিতে পারে, কিন্তু সাজেশন হিসাবে নিও না এটা, কারণ সাজেশন আমি দিচ্ছি না, কারণ সাজেশন দেওয়া সম্ভবও নয়, কারণ নতুন সিলেবাস এবং প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা সিলেবাস, এই আলাদা আলাদা তোমার সেট করবে কোশ্চেনের, তাহলে এগুলো দেখে যাবে মোটামুটি। এর বাইরে কোশ্চেন হয় না খুব একটা, এবারে জানি না কি হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের ইনসোলেশন, এটা হচ্ছে চ্যাপ্টার 3, এটা হচ্ছে আমাদের ক্লাইমেট যেটা ছিল জলবায়ু থেকে ফার্স্ট যে কোশ্চেন ইনসোলেশন, ঠিক আছে। অ্যালবেডো কি, ইনসোলেশন কি, অ্যালবেডো কি, ভালো করে দেখে যাবে। পৃথিবীর উত্তাপের সমতা কিভাবে রক্ষিত, 5 নম্বরে কিভাবে আসছে 100% তাপ এবং কিভাবে 100% তাপ ফিরে যাচ্ছে, হিট বাজেট যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে, ইংলিশে, সেইটা কিন্তু এখানে আসতে পারে। তাপমাত্রার উল্লম্ব বন্টন আলোচনা করো, আসতে পারে বিভিন্ন স্তরে কিভাবে তাপমাত্রার বন্টন হচ্ছে, এটা অতটা ইম্পর্টেন্ট, এটা স্টার দিচ্ছি না, এটা অতটা ইম্পর্টেন্ট না, একটু দেখে যাবে তাও, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে দেখে যাবে, এইটা অ্যালবেডো এটা দেখে যাবে, ঠিক আছে, এইটা এবং এইটা দেখবে 5 নম্বরের পৃথিবীতে তাপের বন্টনের তারতম্যের কারণগুলি চিত্রসহ আলোচনা করো, এইটা 5-5 দাগে যেটা রয়েছে 5 নম্বরে পড়বে। পৃথিবীতে বিভিন্ন জায়গায় তাপের যে বন্টন, ঠিক আছে, কোথাও তাপ গরম ঠান্ডা এগুলো কেন হচ্ছে, উচ্চতার কারণে, অক্ষাংশতার কারণে, সূর্যের কৌণিক দূরত্ব বা কৌণিক মান, সূর্য কাছে আসা দূরে যাওয়া, অপসুর অনুসুর, আরও বিভিন্ন রকমের কারণ রয়েছে, সেগুলো একটু দেখে নেবে তোমরা। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যদি ক্লাইমেট থেকে কোশ্চেন দেয় বড় কোশ্চেন, এটা কিন্তু পড়তে পারে। বৈপরীত্য উত্তাপ কি, ইনভার্সন অফ টেম্পারেচার, খুব ইম্পর্টেন্ট, এবং এটি হওয়ার অনুকূল শর্তগুলো কি ছিল এবং বিভিন্ন প্রকারের বৈপরীত্য উত্তাপ আলোচনা করো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেহেতু সিলেবাসে একদম ইয়ে করা আছে, নোট ডাউন করা আছে, পড়তে পারে কিন্তু এটা। এখান থেকে দুটো কোশ্চেন খুব ভালো করে করবে, বড় কোশ্চেনের জন্য 5 নম্বরের এই দুটো, ঠিক আছে, খুব ভালো করে করবে। ত্রিকোষীয় সংবহন তত্ত্ব, ঠিক আছে, পলম্যানের যেটা রয়েছে আমাদের সেটা 5 নম্বরে করে যাবে। 3টে যে কোষ রয়েছে আমাদের, ঠিক আছে, হেডলি, ফ্যারেল, মেডুকোষ, সেটা ভালো করে দেখে যাবে। ডোলড্রাম কি, এগুলো তো জানো তোমরা, পড়েছো ক্লাস 10 থেকে, ডোলড্রাম, আইটিসিজেড, অক্ষাংশ, গর্জনশীল 40, কথত্ব 50, তীক্ষ্ণ চিৎকারকারী সার, এগুলো 2 নম্বরে দেখে যাবে, পড়তে পারে। জেট প্রবাহের জীবনচক্র, এটা কিন্তু খুব ভালো করে দেখে যাবে, ঠিক আছে, লাইফ সাইকেল যেটা 4টা যে আমাদের সাইকেল রয়েছে বা 4টা যে আমাদের স্টেজ রয়েছে জেট প্রবাহ তৈরি হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত, সেইটা কিন্তু দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট, যেগুলো স্টার দিচ্ছি সেগুলো ভালো করে দেখবে। জেট প্রবাহের বৈশিষ্ট্য এখান থেকে পেয়ে যাবে। কোরিওলিস বল, ফেরেল সূত্র, বাইসবেল্টের সূত্র, এই 3টে 2 নম্বরের, তার মধ্যে কোরিওলিস বল এবং ফেরেলের সূত্র এই দুটো খুব ভালো করে যাবে, ঠিক আছে, স্টার দিয়ে দিলাম এটা। এবং ওয়াকা সঞ্চালনের সক্রিয় এবং নিষ্ক্রিয় অবস্থা, এটা দেখে যাবে, তবে ওয়াকা সঞ্চালনটা দেওয়ার চান্স খুব কম আছে, ঠিক আছে, এবার দিয়ে দিলে আমি জানি না, ঠিক আছে, কিন্তু দিয়ে দিতে পারে, তাহলে এটাও কিন্তু এখান থেকে দেখে যাবে, কিন্তু দেওয়ার চান্স খুব কম, এটা ওয়াকা সঞ্চালনের সক্রিয় এবং নিষ্ক্রিয় অবস্থা দেওয়ার চান্স কম। তার তুলনায় ত্রিকোষীয় সংবহন তত্ত্বটা পড়তে পারে, এটা কিন্তু পড়তে পারে, এটা স্টার দিয়ে দিই, ঠিক আছে, এটা পড়তে পারে। এল নিনো লা নিনোর পার্থক্য,
অবশ্যই দেখে যাবে, ঠিক আছে। যেগুলো দিয়েছে এর থেকে কম কোশ্চেন করার সম্ভাবনা হবে। তোমরা বলতেই পারো যে এত কোশ্চেন দিয়েছেন, এটা কীভাবে কী এত কোশ্চেন নয়, এটা আরও অনেক কোশ্চেন রয়েছে, ঠিক আছে। কিন্তু অলমোস্ট যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবারে কোনো টিচার আরও কম দিতেই পারে, সেটা আমি বলছি না, কিন্তু এগুলো হচ্ছে সমস্ত যে স্কুলগুলো রয়েছে তারা যে সেটেই করুক না কেন কোশ্চেন, এর বাইরে কোশ্চেন যাওয়ার খুব চাপ আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে সেরকমভাবে তৈরি করা হয়েছে, বোঝা গেল। 4 নম্বর চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন দিইনি, কয়েকটা দিয়েছি, সেগুলো করে যাবে, আশা করি এর মধ্যে পেয়ে যাবে একটা, ঠিক আছে। জলচক্রের গুরুত্ব খুব ইম্পর্টেন্ট, করে যাবে জলচক্র কী এবং জলচক্রের গুরুত্ব, বোঝা গেল। ফার্স্ট রানআপ বা পৃষ্ঠপ্রবাহ কী দেখে যাবে, অনুশ্রবণ বা পরিশ্রবণ বা যেটাকে বলছি আমরা ইনফিল্টারেশন ইংলিশে, সেটা কি, নদী অববাহিকা ধারণ অববাহিকা কী, ঠিক আছে, করে যাবে। এই 4টা এখান থেকে দিলাম, বেশি দিইনি, এইগুলো একটু ভালো করে দেখে যাবে, ঠিক আছে। এটা গেলো প্রাকৃতিক ভূগোল। মানবীয় ভূগোলের মধ্যে কী রয়েছে, মানবীয় ভূগোলে অনেক কোশ্চেন রয়েছে, তার মধ্যে কী একটু দেখে নাও, ঠিক আছে। ভিডিওটা লেন্থ হয়ে মানে অনেক বড় হয়ে যাবে, আমি কুইক বলে দিচ্ছি। বিশুদ্ধ অবিশুদ্ধ অশুদ্ধ কাঁচামাল কি বলতে কী বোঝো, উদাহরণ সহ লিখো। পণ্যসূচক কী, শিকড় আলগা শিল্প বলতে কী বোঝো, পরিবহনের দোলক নীতি কী, ব্রেক অফ বাল্ক পয়েন্ট কী, শিল্প গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ কী, আমেরিকা যুক্তরাষ্ট্রের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে অগ্রণী কেন। এইখানে যেগুলো থাকবে না, ওই অগ্রণী কেন, বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ ধর একটা আছে, তারপরে দেখো চীনে বাণিজ্যিক মৎস্য উৎপাদন, কানাডাতে কাগজ শিল্প, কাঁচামাল রসায়ন, জাপানের লৌহ ইস্পাত শিল্প, তেল রসায়ন শিল্পকে এটা নয়, এটা হলো আমেরিকা যুক্তরাষ্ট্র তেল উৎপাদনে অগ্রণী কেন, ঠিক আছে। আরও কতগুলো রয়েছে আমাদের, ঠিক আছে, সেগুলো একটু দেখবে। যেগুলো ওই অগ্রণী কেন রয়েছে না, সেগুলোতে আমাদের তো দুটো জিনিস করতে হয়। কি করতে হয়, প্রাকৃতিক কারণ কেন সেই দেশটা এগিয়েছে, প্রাকৃতিক কারণ কিছু থাকবে শিল্পে, আর কিছু থাকে কি অর্থনৈতিক, তাহলে এই যে দুই ধরনের কারণ রয়েছে, এই দুই ধরনের কারণের মধ্যে আমরা যেগুলো অর্থনৈতিকগুলো সব অলমোস্ট সেম, অর্থনৈতিক কোনো চেঞ্জ হবে না। অর্থনৈতিকের মধ্যে কি পড়ে, শ্রমিকের সুলভ শ্রমিক, বাজারের চাহিদা, যানবাহনের সুবিধা, মূলধন বিনিয়োগ, এগুলো হচ্ছে আমাদের কি না, এগুলো হচ্ছে আমাদের অর্থনৈতিক কারণ। এগুলো সব ক্ষেত্রে একই, একটা মুখস্থ করবে, সবগুলোতে একই রকম চলবে, ঠিক আছে, সবগুলোতে একই রকম চলবে, কোনো চেঞ্জ করার দরকার নেই। চেঞ্জ করবে কোথায়, প্রাকৃতিক কারণগুলো একটু একটু করে চেঞ্জ হবে। সবগুলো আমাদের কিন্তু প্রাকৃতিক কারণ এক লেখা যাবে না, একটু চেঞ্জ করতে হবে। জলবায়ু প্রত্যেকটা চেঞ্জ হবে একটু একটু, আদার্স বিভিন্ন ধরনের ফেভারেবল কন্ডিশনস রয়েছে, সেগুলো চেঞ্জ হতে থাকবে, বোঝা গেল। তাহলে এখানে একটা দুটো করবে, তুমি বাকিগুলো নিজেরাই লিখতে পারবে, বোঝা গেল। এবারে মাছ থেকে বা মৎস্য থেকে কি, ডেমার্শাল বেন্থিক মাছ কি, অ্যানানোমাস ক্যাটাডোমাস মাছ কি, এগুলো কিন্তু পড়তে পারে। এই কোশ্চেনটা ভালো করে একটু দেখে যাবে। কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ শিল্পে এগিয়ে গেছে কেন, তেল রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন, সানরাইজ ইন্ডাস্ট্রি কেন বলে, অনুসারী শিল্প বা ডাউন স্ট্রিম ইন্ডাস্ট্রি কি, ঠিক আছে, বইয়ে পাবে, সব পাবে, বইয়ে দেওয়া আছে। আমরা যেহেতু সাথে বলে দিলাম WTO, এটা হচ্ছে আমাদের ওই বিভিন্ন ধরনের যে তৃতীয় স্তরে, চতুর্থ স্তরে, পঞ্চম স্তরের যে কার্যাবলীগুলো রয়েছে সেখান থেকে আছে। WTO কি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর কাজ কি, ঠিক আছে, বা বৈশিষ্ট্য কি, সার্কের কাজ কি, বৈশিষ্ট্য কি, ওপেকের কাজ কি, সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ খুব ভালো করে যাবে, বিশেষ করে সোনালী চতুর্ভুজটা 2 নম্বরের। শিপিং লেন আর শিপিং লাইন কি, জলপথে রয়েছে, এটা জলপথ, ঠিক আছে। নলপথের সুবিধা অসুবিধা কি, নলপথের দুটো সুবিধা, একটা হচ্ছে আমাদের গ্যাস নিয়ে আসার জন্য, এবং তেল। অসুবিধা কি, লিকেজের অসুবিধা রয়েছে, মেরামতের অসুবিধা রয়েছে, ঠিক আছে। এগুলো টেলিযোগাযোগ, টেলিফ্যাক্স, টেলিগ্রাম, টেলিফ্যাক্স, এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে, নর্মাল জিনিস, সামান্য একটু করে ইম্পর্টেন্ট জিনিস করে নেবে। মোডেম কি তোমরা জানো, ইন্টারনেটের সুবিধা অসুবিধা নিজেরা বানিয়ে লিখতে পারবে, ঠিক আছে, এগুলো যেন পড়ার দরকার হবে না। ইমেল, ভিমেল কি, ঠিক আছে, ই কমার্স কি, সুবিধা অসুবিধা কি, ই কমার্স আমরা দেখতে পাচ্ছি অনলাইনে যে হচ্ছে, ফ্লিপকার্ট, অ্যামাজন, আরও যেগুলো রয়েছে ই কমার্স, একবার করে দেখে নেবে, একবার করে দেখলেই মুখস্থ হয়ে যাবে এগুলো। সংবেদন বা রিমোট সেন্সিং কি, এর কাজ কি, GIS কি, এর কাজ কি, GPS কি, এর কাজ কি, ঠিক আছে, এগুলো নিজেরাই করতে পারবে। ইকো ট্যুরিজম কি, এর গুরুত্ব কি, ইকো ট্যুরিজম মানে কি, পরিবেশ বান্ধব যে ট্যুরিজমটা, পরিবেশ বান্ধব যে পর্যটনটা, যে পর্যটনে পরিবেশকে কোনো ক্ষতি করা হচ্ছে না, পরিবেশের কথাগুলো মাথায় রাখা হচ্ছে। তুমি কোথাও পিকনিক করতে যাচ্ছ, সেখানে থার্মোকল ইউজ করছো না, সেখানে থার্মোকল ইউজ করা যাচ্ছে না বা করতে দিচ্ছে না, বারণ আছে, সেখানে তোমার জোরে মাইক বাজানো যাবে না, ঠিক আছে, এগুলো হচ্ছে পরিবেশ বান্ধব। এখানে কিন্তু পরিবেশের কথা মাথায় রাখা হচ্ছে, ওইখানে যে পরিবেশের জীবজন্তু রয়েছে তাদের কথা মাথায় রাখা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের ইকো ট্যুরিজম, বোঝা গেল। ধর্মীয় পর্যটন, বিভিন্ন ধরনের ধর্মীয় পর্যটন, যেখানে মানুষ ধর্মের জন্য যায়, ঠিক আছে, বিভিন্ন ধরনের রয়েছে, বেনারস রয়েছে, মক্কা মদিনা রয়েছে, আরও যেগুলো রয়েছে আমাদের, ঠিক আছে। ব্যাঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, করে যাবে এটা। কোয়াটারনারি, কুইনারি, এটাও খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে দিলাম, ঠিক আছে, এই দুটো করে যাবে এখান থেকে, বোঝা গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে ভারতীয় ভূগোল, শেষ, একদম শেষ, যেটা হচ্ছে ভারতীয় ভূগোল, ঠিক আছে। ভারতীয় ভূগোলের মধ্যে আমরা কী কী করবো, আমরা মেনলি এখানে 3টে আমরা জানি, একটা হচ্ছে ভারতের জলবায়ু, ভারতের অরণ্য এবং আমার দুর্যোগ বিপর্যয়, ঠিক আছে। দুর্যোগ বিপর্যয় থেকে কম কোশ্চেন আছে, একটু বলে দিই। দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য করবে, পার্থক্য করলে যদি দুর্যোগ কাকে বলে তার বৈশিষ্ট্য লিখতে পারবে, যদি বিপর্যয় বলে তার বৈশিষ্ট্য কাকে লিখতে পারবে। একটাই কোশ্চেন করবে, দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য, বোঝা গেল। তাহলে তোমার 3টে কোশ্চেন রেডি হয়ে যাবে। আধা প্রাকৃতিক দুর্যোগ ও জৈব বিপর্যয় কি, উদাহরণ সহ লিখো,
ঠিক আছে, যেমন কোভিড, করোনা, ঠিক আছে, এটা জৈব বিপর্যয়। আধা প্রাকৃতিক কি, কোনো জায়গায় হয়তো তোমার বান দেওয়া হয়েছে, তাহলে বান যখন দেওয়া হচ্ছে সেটা মানুষ দিচ্ছে, সেটা প্রকৃতি ইনভলভ নেই। আবার যদি হঠাৎ করে প্রচুর বৃষ্টিপাত হয়, বাঁধ ভেঙে যায় যদি, তাহলে সেক্ষেত্রে যে বন্যাটা হবে সেটা প্রকৃতির জল বা প্রকৃতির বৃষ্টির জন্য হচ্ছে, এবং সেটা বান দিয়েছে মানুষ, তাহলে দুজনে ইনভলভ রয়েছে। আধা প্রাকৃতিক মানে প্রকৃতিও আছে, মানুষও যুক্ত রয়েছে, সেটাকে আধা প্রাকৃতিক বলছে। বোঝা গেল? হিমালয় অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ কেন? অগ্নুৎপাতটা খুব একটা এখানে দেখা যাবে না, হিমালয় অঞ্চলে লেখা চলবে না এটা, ঠিক আছে। ভূমিকম্প প্রবণটা লিখতে পারো, কেন তো ভূমিকম্প প্রবণ, তার কারণ কি প্লেটের যে ব্যাপারটা, পাতের যে ব্যাপারটা তোমরা পড়েছো অলরেডি, ঠিক আছে। সুনামি কি, এর কারণগুলি লিখো, এর ফলাফলও পড়তে পারে, দেখবে ভালো করে। হরপাবান কি জানো তোমরা? দুর্যোগ ব্যবস্থাপনা পদ্ধতিটি লিখো, যেটা আমাদের দুর্যোগ পূর্ব পর্যায়ে, দুর্যোগ চলাকালীন, এবং তারপরে কি আছে, তারপর হচ্ছে দুর্যোগ শেষ হওয়ার পরে কি কি করতে হয় সেইগুলো, ঠিক আছে। ভূমিকম্পের কারণ এবং ফলাফল, এগুলো এখান থেকে কিন্তু পড়তে পারে, দুর্যোগ বিপর্যয় থেকে যদি পড়ে এগুলোই পড়বে। বোঝা গেল? আচ্ছা, অরণ্য থেকে কি পড়তে পারে? অরণ্য থেকে আমাদের মেনলি যেটা পড়ে, খুব ভালো করে শুনে নাও, এখানে আমাদের অনেকগুলো অরণ্য রয়েছে তো ভারতে, কি পড়ে, যে কোনো একটা পার্টিকুলার অরণ্য, পার্টিকুলার গাছ তুলে দিল, সেখানে বললো যে এই অরণ্যের কি কি বৈশিষ্ট্য, বা এই অরণ্যের বন্টনটা লেখো, কোথায় দেখতে পাওয়া যায় ভারতে, এবং তার উদ্ভিদ, এরকম বলে দেবে তোমাকে হয়তো বলে দিল যে তুমি বলো যে সরলবর্গীয় যে অরণ্য, সেই সরলবর্গীয় অরণ্য সম্বন্ধে যা জানো লিখো। তুমি কি লিখবে? সরলবর্গীয় অরণ্য কি, কাকে বলে, কোথায় দেখতে পাওয়া যায়, মানে বন্টন, তার কিছু বৈশিষ্ট্য, এবং সেই সরলবর্গীয় অরণ্যের উদাহরণ, বাস। আর কিছু লেখার দরকার নেই, সিম্পল। এবার তোমাকে যদি এই যে একটা আলাদা করে বলেছি, যেমন উপকূলীয় বা জলাভূমি বা ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্যগুলি লিখো, তাহলে ম্যানগ্রোভ অরণ্য কি, কোথায় দেখতে পাওয়া যায়, এর বৈশিষ্ট্য কি কি, এবং এর উদাহরণ কি কি। তার মধ্যে আমি মেন বৈশিষ্ট্য যেগুলো সেগুলো আমি এখানে উল্লেখ করে দিয়েছি, শ্বাসমূল, ঠেসমূল, অধিমূল, জলাজঙ্কুরিগম। বোঝা গেল? সিম্পল, কিছু নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আলপীয় উদ্ভিদ, যেটা আমাদের উচ্চ পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। অরণ্য বিনাশের কারণ এবং অরণ্যের গুরুত্ব পড়ার দরকার হবে না, দেখে যাবে, শুধুমাত্র পড়ার দরকার হবে না। কারণ কি, অরণ্য বিনাশের কারণ, অরণ্য ধ্বংসের কারণ কি, গাছ কাটার কারণ নিজেরা লিখতে পারবে। গুরুত্ব কি, গাছের গুরুত্ব কি নিজেরা লিখতে পারবে। কৃষি বনসৃজন এবং সামাজিক বনসৃজন, এই পার্থক্যটা করে যাবে। পার্থক্য না পড়লেও পার্টিকুলার একটা জিনিস পড়ে যেতে পারে, যে কৃষি বনসৃজন বলতে কি বোঝো, করে যাবে। যৌথ বন ব্যবস্থাপনা বা JFM কি, এর উদ্দেশ্য কি, JFM কি, এর উদ্দেশ্য কি, ঠিক আছে, ভালো করে দেখে যাবে। তাহলে এখান থেকে এইগুলো করলেই মোটামুটি এখান থেকে পেয়ে যাবে। আর ভারতের জলবায়ু থেকে মেন কি কি রয়েছে? মেন হচ্ছে একটা হচ্ছে তোমার জেট বায়ুর প্রভাব, ভারতের মৌসুমী বায়ুতে জেট বায়ুর প্রভাব খুব ভালো করে দেখা যাবে। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি লিখো, ভালো করে দেখা যাবে। করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন, 2 নম্বরের পড়বে, এটা দেখে যাবে। মনেক্স কি, মনসুন এক্সপেরিমেন্ট দেখে যাবে। পশ্চিমী ঝঞ্ঝা কি, শব্দ মৌসুমী বায়ু কি, মৌসুমী বিস্ফোরণ কি, মৌসুমী বায়ু ছেদ কি, আরো অনেকগুলো কোশ্চেন এখানে টুকটাক রয়েছে। আঁধি কি, লু কি, ঠিক আছে, আশ্বিনের ঝড় কি, এগুলো একটু দেখে যাবে। 1 নাম্বার 2 নাম্বার করে 2 নাম্বারে পড়বে, তোমাদের 1 নাম্বার তো নেই, 2 নাম্বার করে পড়বে, এগুলো একটু দেখে যাবে। বুঝে গেল? ভারতের মৌসুমী বায়ু সম্বন্ধে যা জানো লেখো, এটা খুব মাইনর কোশ্চেন, আসলেও আসতে পারে, নাও আসতে পারে, বৈশিষ্ট্য কি আর কি, ঠিক আছে। আচ্ছা, ভারতের জনজীবনে মৌসুমীর প্রভাব, বৃষ্টিপাতের কি প্রভাব, এইটা হচ্ছে মেন, এখানে আর কিছু নয়। মৌসুমী বায়ু টৌসুমী নয়, বৃষ্টিপাতের কি প্রভাব। যদি বেশি বৃষ্টিপাত হয় বন্যা হবে, আরও শস্যের ক্ষতি হতে পারে, ঘরবাড়ির ক্ষতি হতে পারে। যদি কম বৃষ্টিপাতে খরা হতে পারে, তাও ক্ষতি হতে পারে। যদি ঠিকঠাক করে বৃষ্টিপাত হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, আমাদের কৃষিক্ষেত্রে শুরু করে যেগুলো নদীগুলো আমাদের অনিত্যবহ নদী, সেগুলোতে জল হবে, ঠিক আছে, নেভিগেশন বা নৌ চলাচল ঠিক হবে, এগুলো হবে। এগুলো তুমি নিজেরা লিখতে পারবে, একটু একবার করে দেখে নেবে, বাস, সিম্পল। ভারতের জলবায়ুতে বিশ্ব উষ্ণায়নের প্রভাব, কারণ এবং তার প্রভাব। পৃথিবী গরম হচ্ছে, তার কারণ এবং তার প্রভাব। এই কটি কোশ্চেন যদি এখান থেকে করতে পারো ভারতীয় ভূগোল থেকে, আশা করি এর বাইরে দেবে না। আশা করি তোমাদের যে আপকামিং যে সেকেন্ড সেমিস্টার, এর বাইরে কোশ্চেন দেবে না, ঠিক আছে। এবারে একটা দুটো স্কুলে হয়তো গোলমাল বলতে অন্য কোশ্চেন আসতে পারে, তবে তার অল্টারনেটিভ হিসাবে এগুলো পেয়ে যাবে তুমি, ঠিক আছে। এমন তো নয় যে তোমাকে যে একদম একটা বলবে একটাই করতে হবে, অপশন আছে আরো, ধরো 3টের মধ্যে একটা করতে হবে এরকম, তাহলে সেক্ষেত্রে তুমি একটা অবশ্যই এখান থেকে পাবেই, ঠিক আছে, এরকম ব্যাপার একটা। তাহলে সেই হিসাবে তোমরা এগুলো একটু ভালো করে রেডি করে যাবে, ঠিক আছে। এর বাইরে আশা করি আসবে না, ঠিক আছে, এর বাইরে আশা করি আসবে না। তো এগুলো ভালো করে রেডি করে যাবে, এবং পরীক্ষা আশা করি তোমাদের ভালোই হবে, চাপ নেওয়ার কিছু নেই, ঠিক আছে। আশা করি তোমাদের পরীক্ষা, তোমাদের তো 3 তারিখ থেকে শুরু হচ্ছে পরীক্ষা, তো জিওগ্রাফি পরীক্ষা তারপরে রয়েছে, তো পরীক্ষা ভালো করে দাও, পরবর্তী ক্ষেত্রে আবার দেখা হবে, ঠিক আছে, কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো এতটাই, ধন্যবাদ।